কেমন দিলাম সারপ্রাইজ? কি ভাবছেন আমাকে মেরেছেন? না, এবার আমার গালে পড়েনি, সাকিবের গালে পড়েছে। সাকিব জোর খেয়ে মাথা নিচু করে নিয়েছে, আর কিছু বলছে না। তোর সারপ্রাইজের গুষ্টি মারি। তোকে গত 2 দিন ধরে আমার সন্দেহ হয়েছিল। আমি তোকে কতবার প্রশ্ন করেছি, তুই একটাবার আমাকে বলেছিস তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসা? নিজের ভালোবাসার মানুষের কাছে মনের কথা লুকানো, এ কি রকম ভালোবাসা? আজ মনে হচ্ছে তুই আমাকে ভালোই বাসিস না। সাকিব মাথা নিচু করে আছে, ওর চোখে পানি। এসব তুমি কি বলছো? সব সত্যি বলছি। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। যে ভালোবাসার মানুষের কাছ থেকে মনের কথা লুকায়, এমন কাউকে আমি চাই না। তিমি আপু কাঁদতে কাঁদতে বলতে লাগলো। আমি নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছি। তিমি আপুর চেঁচামেচি শুনে মা এই রুমে চলে আসলো। কি হয়েছে এত চেঁচ? আর কিছু বলতে পারলো না। আমাকে সামনে দাঁড়িয়ে তাকে দেখে চশমাটা খুলে মুছে আবার চশমাটা পরে নিল। এরপর ভালোভাবে তাকালো, গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে আসে আমার মুখে হাত বোলাতে লাগলো। আমি হাতটা ধরে মুখের কাছে নিয়ে চুম্বন করতে লাগলাম। বাবা, তুই ফিরে এসেছিস। তুই মায়ের কাছে ফিরে এসেছিস বাবা। আমি জানতাম আমার বাবু আমার কাছে ফিরে আসবে। সিমি দেখ, তোকে তোকে বলেছিলাম না আমার বাবু কিচ্ছু হয়নি। আমার বাবুর কিচ্ছু হতে পারে না। আমি মাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি, তোমার বাবু ফিরে এসেছে। আল্লাহ তাআলার রহমতে আর তোমাদের দোয়ায় আমার কিছু হয়নি। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আজ কতদিন পর মাকে জড়িয়ে ধরলাম। এতদিন কোথায় ছিলিস বাবা? মায়ের কথা একটা বারও মনে পড়েনি, একটা বারও খবর নিতে মন চায়নি। জানিস না তোর মাটা তোকে ছাড়া একদম থাকতে পারে না। এত অভিমান তোর আমাদের উপর। আমাকে মাফ করে দাও মা, কিন্তু বিশ্বাস করো তোমাদের ছাড়া একদম ভালো ছিলাম না। এরপর মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কাঁদলাম। এরপর মাকে ছেড়ে দিয়ে লামিয়াকে সামনে এনে বললাম, মা, এ হচ্ছে লামিয়া, তোমার ছেলের হবু বউ। তোমাকে না জানিয়ে পছন্দ করেছি, আমাকে ক্ষমা করে দিও। ধুর পাগল, বৌমা হিসাবে নয় মেয়ে হিসাবে লামিয়াকে অনেক পছন্দ হয়েছে। আমি আর লামিয়া মাকে জড়িয়ে ধরলাম। পাগলি মেয়ে, আগে বলবি না তুই আমার বাবুর বউ? সরি মা। দূরে সিমিয়াপু দাঁড়িয়ে আছে। সাকিব হঠাৎ করে রুম থেকে বাইর হয়ে গেল। আচ্ছা মা, আমি যাই। আমি ভাবতে পারি নাই এত বছর পর ফিরে এসে আবার তোমাদের জীবনের সমস্যা সৃষ্টি করব। আমাকে সবাই মাফ করে দিও। আমি লামিয়ার হাতটা ধরে চলে যেতে লাগলাম। চিমিয়াপু বলে উঠল, আর এক পা ফেললে দেখ খুন করে ফেলবো। যেখানে আমার বন্ধুকে অপমান করা হয় সেখানে আমি থাকবো না। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। চিমিয়াপু আমাকে জড়িয়ে ধরে গোটা মুখে চুমু দিতে লাগলো। আর ছেড়ে যাস না ভাই, অনেক কষ্ট পেয়েছি। এবার চলে গেলে আর বাঁচবো না রে, মরে যাব। প্লিজ আর ছেড়ে যাস না। আমি সিমিয়াপুকে সারানোর চেষ্টা করতেছি। লামিয়া আমার হাতটা চেপে ধরলো। আমি চুপ হয়ে গেলাম। সিমিয়াপু অনেকক্ষণ আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। সাকিবের এখানে কোনো দোষ নেই আপু। আমি ওকে কাউকে না বলতে বাধা করেছিলাম, আর তুই ওকে ভুল বুঝলি। সরি, আমার ভুল হয়েছে। আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি নাই। সরি, আমাকে না বলে সাকিবকে বল, যা ওকে মানিয়ে নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। আপু চলে গেল। আমরা ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। ওদিকে সাকিব বাবা মায়ের সাথে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে আর চোখের পানি বিসর্জন দিচ্ছে। সিমিয়াপু পিছন থেকে বলে উঠলো, কি ব্যাপার, মা বাবার কাছে আমার নামে নালিশ দেওয়া হচ্ছে? আমিও কিন্তু নালিশ দেব। সাকিব কোনো কথাই বলছে না। কি হলো, কথা বলছো না কেন? আপনি এখানে কেন? বাহ, তুমি থেকে আপনি? হ্যাঁ, আপনার ভাই এখন ফিরে এসেছে। আপনাদের পরিবার এখন পূর্ণ, তাই আপনারা আনন্দ করেন। আমাকে খুঁজতে এসেছেন কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। সিমি আপু সাকিবকে জড়িয়ে ধরিয়ে বলে। আরে আপনি কি বলছেন এসব? ভুল তো আমারই ছিল, আমি সরি। কথাটা বলে সাকিব চলে যেতে লাগলো। আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম। সাকিবের সামনে গিয়ে দাঁড়ালাম। শালা, আমার বোনটাকে কষ্ট দিস? অনা হয়ে একটা ভুল করে ফেলেছে, মাফ করে দে। বুকে টেনে নে, যা। সাকিব কিছু বলছে না, মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে আছে। কি এখন যাবি নাকি কেলানি খাবি? সাকিব গিয়ে আপুকে উঠালো। আপু সাকিবকে জড়িয়ে ধরে বলে, আমাকে মাফ করে দিও প্লিজ। আর কখনো এরকম করব না। আরে ঠিক আছে পাগলি, আর ক্ষমা চাইতে হবে না। হয়েছে, আর পিরিত করতে হবে না। এখন চলো কেক কাটবো। আপু লজ্জায় মুখ লুকালো।
তুই যখন করিস শালা, আমাদের দেখে জ্বলছে। তিনজনেই হেসে দিলাম। রুমে এসে দেখে সাবির জান্নাতের সাথে কথা বলছে। এগিয়ে যাও বৎস, জাতি আপনাদের পক্ষে আছে। দূর শালা, কি যে বলিস। আজ বোনদের জন্য সবার মুখে শালা ডাক শুনতে হচ্ছে। সবই কপাল, আমি শুধু কাউকে শালা ডাকতে পারছি না। ফজিল কোথাকার। সবাই হেসে দিলাম। এরপর কেক কাটলাম, সবাই অনেক মজা করলাম। এরপর সবাই আড্ডা দিতে লাগলাম। ভাই তুই এতদিন কোথায় ছিলি, আর আজকে এই পজিশনে কেমনে আসলি? সব বলতে হবে আজকে। না, অন্য কোনো একদিন। না, আজকেই। আচ্ছা তাহলে শোন, এসব কিছু আজ ওর জন্য, মানে লামিয়ার জন্য। ও আমার জীবনে না আসলে হয়তো আজ আমার জীবনটা এরকম হতো না। কেমনে লামিয়া ভাবি তোর জীবনে আসলো? আচ্ছা তাহলে শোন, ফ্ল্যাশব্যাকে যাই। এয়ারপোর্টে পৌঁছে তোমাদের সাথে কথা বলার পর ভিতরে যাচ্ছিলাম। হঠাৎ করে মাথা যেন ঘুরতে শুরু করে, সমস্ত শরীর ঘামতে শুরু করে, চোখ ঝাপসা হতে শুরু করে। এরপর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। সেদিন ওই লামিয়া আর আঙ্কেল এয়ারপোর্টে ছিলেন। আমাকে মাথা ঘুরে পড়ে যেতে দেখে দৌড়ে আমার কাছে এসে আমার মাথা খুলে নিয়ে বলতে লাগে, এই আপনার কি হয়েছে? কথা বলছেন না কেন? কথা বলেন। আপু একটু পানি দাও প্লিজ। আঙ্কেল পানি এনে দেয়। সবাই হাসপাতালে নিতে চাইলেও ওরা কারো কাছে আমাকে ছাড়ে না। একটু পর আমার জ্ঞান ফিরে দেখি আমি ওর কোলে শুয়ে আছি। উঠতে চাইলেও ওর জোর করে শুয়ে দিয়ে বলে, আপনাকে উঠতে হবে না। আপনার কি হয়েছিল? এরকম ভাবে মাথা ঘুরে পড়ে গেলেন কেন? আমি তো দেখে অবাক। আমি একজন মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। মেয়েটার চোখগুলো দেখতে পারছি না, কালো পর্দায় ঢাকা, হাতে মজু, সমস্ত শরীর মিষ্টি কালারের বোরকায় আবৃত। জানি না আমার কি হয়েছিল। আমাকে কিছু খাবার দিবেন? আঙ্কেল তাড়াতাড়ি আমার জন্য কিছু খাবার নিয়ে এলেন। ও আমাকে নিজের হাতে খাওয়াতে লাগলো। খাওয়া শেষে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে এখন? এখন সময় 8:25। আমি শুনে হাউমাউ করে কাঁদতে লাগলাম। না, এটা হতে পারে না। আমার জীবন এভাবে শেষ হতে পারে না। আমার স্বপ্ন নষ্ট হতে পারে না। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি বলছি। আমি জোরে জোরে কাঁদতে লাগলাম। মা, আমাকে মাফ করে দাও মা। আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমি তোমার ভালো ছেলে হতে পারলাম না। তোমার ছেলের সব স্বপ্ন শেষ মা। হে আল্লাহ, আমি কেমন পাপ করেছি যে আমার সাথে সবসময় এরকম হয়? আমার স্বপ্নটা এভাবে শেষ করলেন কেন? এর থেকে আমাকে উঠিয়ে নিতেন, তবু ভালো হতো। আমি আর বেঁচে থেকে কি করব? আপনি আমাকে উঠিয়ে নেন। আমি আর বাঁচতে চাই না। এই বলে কাঁদতে লাগলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার কান্না দেখে লামিয়ে কাঁদতেছে। এরকম ভাবে বলতেনি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কাঁদবেন না প্লিজ। তুমি কোথায় যাবে বাবা? আর কি জন্য যাবে? আমি লন্ডনে যাব স্কলারশিপ নিয়ে, সেখানে ডাক্তারি পড়ার জন্য। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমরাও তো সেখানে যাচ্ছি। আচ্ছা কান্না করিও না বাবা, দাঁড়াও, আমি চেষ্টা করে দেখছি কি করা যায়। আপু চেষ্টা না করতেই হবে, না হলে আমিও যাব না। আঙ্কেল একটু মুচকি এসে বললেন। তোমার পাসপোর্টের কার্ডটা দাও। আমি আঙ্কেলকে দিলাম। আঙ্কেল চলে গেল। লামিয়া আমাকে ধরে একটা সিটে বসিয়ে আমাকে ধরে বসে আছে। আমার কেমন জানি লাগছে। আমি সরে যেতে চাইলে লামিয়া বলে, একদম সরে যাওয়ার চেষ্টা করবেন না। আমি কি ভাগ নাকি ভাল্লুক যা আপনাকে খেয়ে ফেলছি? আপনার শরীর অনেক খারাপ, তাই সরে যেতে হবে না। আমি কিছু বললাম না, মাথা নিচু করে নিলাম। কিছুক্ষণ পর আঙ্কেল ফিরে আসলো। কি হলো আঙ্কেল? আঙ্কেল কিছু বলছে না। তাহলে কি আমার সব স্বপ্ন শেষ? আমি কি আর ডাক্তারি পড়তে যেতে পারবো না? আল্লাহ, তুমি তো দয়ালু, তুমি এটা করতে পারলে। আমার সাথে কেন সবসময় এরকম হয়? এই বলে কাঁদতে লাগলাম। আরে ধুর বোকা, আগে আমার কথা শুনবে তো। 8:45 আমাদের ফ্লাইট। সাথে তুমিও যাচ্ছ, স্কলারশিপে যাচ্ছ, তাই এরাও অ্যালাউ করেছে। আমি কিছু বলার আগে লামিয়া বলতে লাগলো, আপু তুমিও না। ছেলেটাকে শুধু শুধু কাঁদানোর কি ছিল? তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা চলেন, আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। লামিয়া আমাকে ধরে নিয়ে যেতে লাগলো। আর আঙ্কেল মুচকি মুচকি হাসতেছে। লন্ডনে পৌঁছানোর পর এয়ারপোর্টের বাইরে এসে আঙ্কেল বলেন, কোথায় থাকবে তুমি? কোথাও ঠিক করা আছে কি? এইসব কি বলছো আপু? কেন, আমি কি বললাম আবার? উনি আমাদের সাথেই থাকবে। আর এই অজানা শহরে উনি কোথায় যাবে বলো? কিন্তু কিসের কিন্তু? কোনো কিন্তু না। আর একটা কথা বললে কি যে করব আমি নিজেই জানি না। এই বলে লামিয়া একটা কারে গিয়ে উঠলো।
আমাদের কাণ্ড দেখে আঙ্কেল শুধু হাসতেছেন। কি করবে এবার? আমি কিছু না বলে কারে গিয়ে উঠে বসে পড়লাম। আঙ্কেল মুচকি হাসি দিয়ে কারে এসে বসলেন। কিছুক্ষণ পর বাসায় পৌঁছালাম। বাসাটা খুবই সুন্দর। আমাকে একটা রুম দেখে দেওয়া হলো। এটা আমার রুম ছিল, এখন থেকে তোমার। আর পরিচিত হয়ে নেই, আমি লামিয়া চৌধুরী, বাবা মায়ের একমাত্র মেয়ে। এটা আমাদের নিজস্ব বাড়ি। আব্বু এখানে বিজনেস করে। আমি সালাফি ইসলাম, বাবা মায়ের একমাত্র অবহেলিত ছেলে। অবহেলিত মানে? কিছু না। যাই হোক, আমরা কি বন্ধু হতে পারি? না, আমি আর কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না। লামিয়া মন খারাপ করে চলে গেল। এরপর লামিয়া আমার অনেক কেয়ার করতো, আমার কাছে আসতে চাইতো, কিন্তু আমি আসতে দিতাম না। সবসময় এড়িয়ে চলতাম। আজ মেডিকেলের প্রথম দিন। গেটে ঢুকতেই রেগের শিকার হইলাম। লামিয়া ঢুকছিল। আমাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে লামিয়া আমার হাতটা ধরে টেনে নিয়ে যেতে গেল। কেউ কিছু বললো না, বুঝলাম মায়াটার পাওয়ার আছে। একটু দূরে গিয়ে ছেড়ে দিয়ে চলে গেল। কিছুই বুঝলাম না। এভাবে দিন চলছে। লামিয়া অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি বুঝি না। একদিন একটা মেয়ে আমাকে ডাক দেয়। আমি সাড়া দিয়ে কথা বলতে থাকি। হঠাৎ লামিয়া এসে মেয়েটাকে টাচ করে জোর মেরে বলতে লাগলো, এই মেয়ে, তোমার লজ্জা করে না একটা অপরিচিত ছেলের সাথে কথা বলতে? তোমার কি লজ্জা বলতে কিছুই নেই? আর আপনাকে বলি, আপনি নাকি কারোর সাথে বন্ধুত্ব করবেন না। ওর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নাই? আর রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না। দিলাম একটা বস। একদম বাজে কথা বলবেন না, বুঝে তারপর কথা বলবে। একটা মেয়ের বিষয়ে খারাপ মন্তব্য করতে তোমার লজ্জা করে না? আমার পিছনে পড়ে আসছো কেন? আমাকে মুক্তি দাও প্লিজ। আমার কথা শুনে লামিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। লামিয়া আর বান্ধবী এসে বলে, পাই আপনি কাজটা ঠিক করেন নাই, এভাবে না বললেও পারতেন, বলে ও চলে গেল। আমিও মেয়েটাকে সরি বলে চলে আসলাম। সারাদিন কিছুই ভালো লাগছে না, কিছু খাই নাই। রাতে বাসায় গেলাম। আঙ্কেল লামিয়াকে বলে, লামিয়া যাও তো মা, সালাফিকে ডেকে আনো। কেন রাখতে হবে কেন? আমরা যে দয়া দেখিয়েছি, খাওয়াচ্ছি, এটাই অনেক। যখন খাওয়ার ইচ্ছে হবে কুত্তার মতো লেজ নাড়িয়ে এসে পায়ের কাছে ঘেউ ঘেউ করবে। আর না খেয়ে থাকলে কেউ মরে না। তুমি খেয়ে নাও। আঙ্কেল লামিয়ার কথা যেন আকাশ থেকে পড়লেন। আমিও খেতে আসছিলাম। লামিয়ার কথা শুনে খাওয়ার ইচ্ছেটা শেষ হয়ে গেল। রুমে গিয়ে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর আঙ্কেল প্লেটে করে খাবার নিয়ে আমার রুমে আসলেন। আমার বাবাটা কি রাগ করছে? না আঙ্কেল, তাহলে বাবাটা আজ খেতে চায়নি কেন? আমার ক্ষুধা নেই।